পড়ায় চলে যাচ্ছি আমাদের নবম শ্রেণীর স্কুল ম্যাথমেটিক্স অলিম্পিয়াড 2024-এর আজকের প্রথম গাইডলাইন ক্লাস। এবং এই ক্লাসে মূলত আমরা চ্যাপ্টার 5 নিয়ে আলোচনা করব, যেখানে চ্যাপ্টার 5-এর যে নাম বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ। এবং এই চ্যাপ্টারটা আমি জানি অলরেডি কিছু কিছু স্কুলে এখনো এই পর্যন্ত যায় নাই। এই জন্য এই চ্যাপ্টারটা দিয়ে মূলত অলিম্পিয়াডের ক্লাস শুরু করা, যাতে শিক্ষার্থীদের প্রথম দিকে কঠিন যে চ্যাপ্টারটা আছে সেটা যাতে প্রিপারেশনটা হয়ে যায়, ভালোভাবে হয়ে যায়। তো আমি ধরে ধরে যে কনসেপ্টগুলো মূলত এখানে বিভিন্ন পরীক্ষার জন্য, এবার তুমি স্কুলের পরীক্ষা বলো, বোর্ডের পরীক্ষা বলো, বা প্রতিযোগিতামূলক পরীক্ষা বলো, যে কনসেপ্ট যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে এই অধ্যায় থেকে, সেগুলোকে আমি আগে সামারাইজ করেছি। অ্যান্ড আমি যখন আমাদের পেইড ব্যাচগুলোতেও পড়াই, অফলাইনে নবম শ্রেণীর যে ব্যাচগুলো আছে, 3টা ব্যাচ অফলাইনে ফার্মগেট আমি পড়াচ্ছি, অনলাইনেও কিন্তু একই সাথে শিক্ষার্থীরা করছে। তো অনলাইনে জুমে ক্লাস হয়, তো সেখানেও কিন্তু প্রতিটা চ্যাপ্টার পড়ানোর সময় এরকম প্ল্যান্ড ওয়াইজ কনসেপ্ট ধরে ধরে আমরা আলোচনা করি, যাতে আমাদের শিক্ষার্থীদের কাছে অ্যাটলিস্ট একটা চ্যাপ্টারে কি আছে সেটা তো ক্লিয়ারলি জানতে হবে। সেটা যদি ক্লিয়ারলি না জানি তাহলে সেক্ষেত্রে প্রিপারেশন কিভাবে নিব, তাই না? এর একটা প্রবলেম হয় না? তো এখানে কি কি কনসেপ্ট আছে দেখো, যে দুইটি সরল সহ সমীকরণের সমাধান যোগ্যতা। এটা খুব ভালো একটা কনসেপ্ট, খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যেটা আগের সিলেবাসে খুব একটা ছিল না। তো এটা অনেকে আমি শুনলাম যারা বিভিন্ন জায়গায় পড়েছে, তাদের এই কনসেপ্টটা নাকি স্কিপ করেছিল, তো যেটা আসলে একটু হতাশাজনক। যাই হোক, আমি আজকে বুঝিয়ে দিব ইনশাল্লাহ। সেকেন্ড কনসেপ্ট হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণের সমাধান ও প্রয়োগ। তারপর 3 নম্বর কনসেপ্ট এক চলকের দ্বিঘাত সমীকরণের মূল। আর 4 নম্বর কনসেপ্ট হচ্ছে নিশ্চক। এই 4টা কনসেপ্ট থেকে আমরা যে স্কুল ম্যাথমেটিক্স অলিম্পিয়াডটা নিচ্ছি, সেখানে অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই তো আসলে প্রতিযোগিতায় বসা যাবে। অফলাইনে 10 জুন পরীক্ষা হচ্ছে, আর অনলাইনে কিন্তু 2 স্টেপে পরীক্ষা হবে। ফার্স্টলি যারা পরীক্ষা দিবে তাদের থেকে যারা ভালো করবে তাদের জন্য আবার ভাইভা সেশন হবে, কারণ অনলাইনে দুর্নীতি করে তো পরীক্ষা দেওয়ার একটা বড় চান্স থাকে। তো সেই জন্য জুমে ভাইভা সেশন হবে, জুমে ভিডিও অন করে ভাইভা সেশন হবে, সেখান থেকে যারা ভালো করবে তাদেরকেই মূলত এখানে নেওয়া হবে, এরকম করে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, ওকে। সো এই জন্য দুর্নীতি করার চেষ্টা করবো না। আচ্ছা, তো এখানে বলি টাইপ 1-এ আমাদের বইয়ের পেজ নাম্বার 113-তে এই ছকটা দেওয়া আছে, 5.4 দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের এই যে ছকটা দেওয়া আছে, এই ছকটা অনেকেই কেন জানি খুব এই ছক নিয়ে খুব প্রেসারে পড়ে যাচ্ছে অনেক শিক্ষার্থী, আমি দেখলাম। আমি ছকটার আইডিয়াটা খুব সহজ করে তোমাদেরকে বুঝাই দিই, তো সবাই একটু মনোযোগ দাও। তার জন্য আবার গ্রাফের আইডিয়াও জানা থাকা লাগবে, বেসিক গ্রাফ আঁকার যে সিস্টেম, বিন্দু বসিয়ে, তো সেটা আমি তোমাদের সাথে একটু আলোচনা করি, ঠিক আছে? তো আমরা তাহলে মূল আলোচনায় চলে যাচ্ছি। আমার মনে হয় কথাবার্তা, হ্যাঁ, ওকে। মুক্তা জান্নাত আইডি থেকে বলছি ইয়েস ক্লিয়ার, এমডি মকবুল থেকে বলছি ক্লিয়ার, আলমগীর রানা থেকে বলছি ইয়েস ক্লিয়ার। ওকে, যারা ক্লাস করছি তোমরা একটু বন্ধু বান্ধব যারা আছে, ক্লাসমেটস যারা আছে, তাদেরকে একটু মেনশন দিতে পারো যদি ফেসবুক আইডি জানো। আর হচ্ছে ক্লাসটা একটু তোমাদের গ্রুপে শেয়ার, তোমাদের পেজে আইডিতে একটু শেয়ার দিয়ে ফেলো, হ্যাঁ, যাতে হচ্ছে তোমার কাছে ক্লাসটা সেফ থাকে। কারণ তুমি যদি ক্লাসটা শেয়ার না দাও তাহলে তুমি তো ক্লাসটা হারাই ফেলবো পরবর্তীতে, স্বাভাবিক না? ওকে, তো ক্লাসটা একটু সেভ রাখো, এটা একটা ভালো ব্যাপার হবে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। তো দুই চলক বিশিষ্ট সমীকরণের সমাধান যোগ্যতা, এটা আসলে কি মিন করে, এটার পরিচয় কি, এদিক সেদিক যা আছে বেসিকটা একটু আমরা আলোচনা শুরু করি। তো ফার্স্টলি দুইটি সরল সহ সমীকরণ, এখানে দুই চলক লেখা ছিল বোধহয় আগেরটাতে। ওকে, একটু আমি দেখি, না, ওকে। তো যাই হোক, এখানে আমরা একটা ডেমো সমীকরণ নিই, দুইটা সমীকরণ নিই। লাইক ধরলাম যে হচ্ছে 2x + 3y - 6 = 0, ঠিক আছে? আচ্ছা, এই সমীকরণের আমি জাস্ট কনসেপ্টটা তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। এই সমীকরণে তুমি যদি গ্রাফ আঁকতে চাও, তাহলে যে গ্রাফটা আসবে সেই গ্রাফটা তোমাদেরকে আমি একটু দেখাই। আচ্ছা, আমি আরেকটু সহজ সমীকরণ নিই তোমাদের জন্য। ধর x - y - 6 = 0, একদম সহজ সমীকরণ। এই সমীকরণের আমি ধরো যে গ্রাফ আঁকতে চাই, ঠিক আছে? তো এই সমীকরণের গ্রাফ আঁকতে চাইলে দেখো সবাই যে x = লেখা যায় y + 6 লেখা যায়। অবশ্যই আমরা গ্রাফ আঁকার যে কৌশলটা যারা জানো, আমি একটু ব্যাখ্যা দিয়ে দিচ্ছি সবাইকে, মনোযোগ দিয়ে শুনো। x y, তাই না? এখানে তো হচ্ছে y হচ্ছে স্বাধীন চলক, তাই না? তো y এর মানটা ধরতে হবে। ধরো y এর মান আমি 0 ধরলাম, তাহলে x এর মান পাচ্ছ 6। y এর মান তুমি ধরো যে 1 ধরলা, x এর মান তাহলে পাচ্ছ 7। আর y এর মান তুমি 2 ধরলা, x এর মান পাচ্ছ 8, ঠিক আছে? তো এবার এটা গ্রাফটা একটু অঙ্কন করি, চলো। ওকে, বিন্দু বসিয়ে গ্রাফ অঙ্কন। এখানে কি কি বিন্দু পাচ্ছ? একটা হচ্ছে 6,0। যারা গ্রাফ আঁকা শিখি নাই তাদের জন্য কিন্তু আসলে একটু অসুবিধা, আমি প্রয়োজনে গ্রাফ আঁকার কৌশল নিয়ে আরেকটা ক্লাস নিব, সমস্যা নেই। যতটুকু বুঝে একটু দেখো।
স্থানাঙ্কের ক্ষেত্রে x, y এভাবে বিন্দুগুলো হিসাব করা হয়। তাহলে 7,1 আর হচ্ছে 8,2। আমি আনুপাতিকভাবে বিন্দু আঁকবো, ঠিক আছে? তো এই বিন্দুগুলো আমরা ছক কাগজে বসাবো। এই বিন্দুগুলো কি করবো? ছক কাগজে বসাবো। ধরো এই যে প্রথম বিন্দু হচ্ছে 6,0। তো এই যে আমি ধরো যে কালার পাল্টাই দিই। ওকে, তাহলে বুঝতে সুবিধা হবে। 1, 2, 3, 4, 5, 6 এই হলো 6,0 বিন্দুটা। ওকে, সেকেন্ডলি হচ্ছে 7,1 এই হলো 7 আর উপরে হচ্ছে 1, 7,1 বিন্দু। তারপর হচ্ছে 8,2 এই হলো 8, 1, 2। তো এখানে তুমি যদি বিন্দু বসিয়ে ক্যালকুলেশন করো তাহলে গ্রাফটা কিন্তু এরকম আসে। এটা হচ্ছে এই সমীকরণের গ্রাফ। এখন আমরা এরপরে কথায় আসি। আমরা আরেকটা সমীকরণ, এটা হচ্ছে এক্সাম্পল 1। আমি এক্সাম্পল 2 নিচ্ছি, আরেকটা সমীকরণ নিচ্ছি। এই সমীকরণটা জাস্ট একটু সম্পর্ক দেখো, সমীকরণটা দেখো। সেকেন্ড সমীকরণ দেখলে আমার মূল আইডিয়াটা, আমরা এখানে কিন্তু অলরেডি গ্রাফ আঁকার কৌশলটা শিখে ফেলছি যে আমরা ছক আঁকবো, বিন্দু বসাবো, বিন্দু পাবো, বিন্দুগুলা ছক কাগজে বসাইলে গ্রাফ পেয়ে যাবো। গ্রাফ থেকে কোনো প্রশ্ন এই পরীক্ষা দেওয়া হবে না, তবে বেসিকটা আমার জানা দরকার, কারণ আমি একটা কনসেপ্ট বুঝে যাচ্ছি এই কনসেপ্টটা। তো আমি যদি আরেকটা সমীকরণ নিই, ধর 2x - 2y - 12 = 0। ওকে, এর একটা সেকেন্ড আরেকটা সমীকরণ নিলাম, কি নিলাম? 2x - 2y - 12 = 0। এটার ক্ষেত্রে যদি কাজ করো, দেখো 2x = 2y - 12 +12, বা x = 2y/2 + 12/2, তাই না? 2টা ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে না? হবে। তাহলে এখানে তাহলে কি পাচ্ছ? y + 6। দেখো এটাও সেম জিনিসটা পাইলাম। তার মানে এই সমীকরণে যদি গ্রাফ আঁকি তাহলে ছকটা সেম হবে, তার মানে গ্রাফটাও সেম হবে। কি বললাম বলতো? আমি যদি এই সমীকরণে, তাহলে যদি এখন যদি এই যে সমীকরণটা আছে, এই সমীকরণের ক্যালকুলেশন করার পর x = পাইলাম y + 6, এন্ড সেক্ষেত্রে এই সমীকরণটা এইটার মতো অবিকল মিলে গেল। তার মানে এই যে x = y + 6, এটা ছক কাগজের ছক পেপারটা কিন্তু এটাই হবে। আর যদি এটাই হয় তাহলে বিন্দুগুলো সেম হবে আর গ্রাফটাও সেমই হবে। তাহলে এখানে ঘটনা যেটা ঘটবে, এই যে প্রথমটা তার যে গ্রাফটা, আর এই যে সেকেন্ডটা গ্রাফ, সেকেন্ডটা কোনটা? এই সমীকরণটা 2x - 2y - 12 = 0, এটার যে গ্রাফ একই গ্রাফের উপর পড়বে, একই রেখার উপর পড়বে। মানে এটাকে বলে সমাপতিত হওয়া। এটাকে কি বলে বলতো? সমাপতিত। এটাকে বলে সমাপতিত। ওকে, যদি দুইটা রেখা, বা এই যে ধরো আমি যদি তোমাদেরকে একটু আরো অ্যাকুরেটলি বুঝাতে চাই, যে ধরো এটা হচ্ছে একটা রেখা, এটা হচ্ছে আরেকটা রেখা, যদি একটার উপর একটা ঠিক এভাবে পড়ে, এটাকে বলে সমাপতিত। ঠিক আছে? তো এই যে রেখার উপর আরেকটা রেখা পড়লো, সমাপতিত রেখা বলে। তো এই সমাপতিত রেখার ক্ষেত্রে আমাদের 3টা কথা প্রযোজ্য। প্রথম কথা হচ্ছে, এরা এই যে 1 নম্বর প্রথম, এই যে এর সমাপতিত কিভাবে বুঝবো একটু দেখো, সবাই বুঝি। দেখো তো এটা একটু ব্যাখ্যা দিয়ে দিই। সমাপতিত যে হবে সেটা কিভাবে বুঝছো? দেখো এখানে x এর সহগ 1, এখানে x এর সহগ হচ্ছে 2, তার মানে 1/2। এখানে y এর সহগ -1, এখানে y এর সহগ -2, তাহলে -1/-2। আর এখানে ধ্রুবক পদ, মানে xy বর্জিত পদ কিন্তু ধ্রুবক পদ বলে। ধ্রুবক পদ -6 আর এখানে -12, তাহলে -6/-12। তুমি দেখো এখানে মাইনাস মাইনাস কাটা যায়, 1/2 সমান হয়ে গেল। এখানে মাইনাস মাইনাস কাটা যায়, 6 কে 12 দ্বারা কাটলে 2 হয় 1/2। তিনটে সমান হয়ে গেছে না? তো তাহলে x এর সহগের অনুপাত, y এর সহগের অনুপাত এবং ধ্রুবক পদের অনুপাত যদি সমান হয়, তাহলে রেখাদ্বয় 1 নম্বর সমাপতিত হবে। 1 নম্বর কি হবে বলতো? সমাপতিত হবে। কি আমি একটু যদি ডিনোট করি এই জিনিসটা, একদম মানে এটা হচ্ছে ফর্মুলা 1 বা হচ্ছে সিদ্ধান্ত 1। হ্যাঁ, ওকে, সেই সিদ্ধান্ত 1 কি, যেটা আমাদের এখন একটু পরে চার্টটা দেখাবো। আবার সিদ্ধান্ত 1 হচ্ছে এটা, যে a1x + b1y + c1 = 0 এবং a2x + b2y + c2 = 0। সরল রেখায় a1 / a2 x এর সহগের অনুপাত = b1 / b2 y এর সহগের অনুপাত এবং ধ্রুবক পদ্মের অনুপাত c1 / c2 হলে কখন বলতো? a1 / a2, b1 / b2, c1 / c2 হলে 3টা কথা। 1 নম্বর, রেখাদ্বয়
আচ্ছা এখানে লিখি হলে রেখাদ্বয় সমাপতিত হবে। 2 নম্বর, অসংখ্য সাধারণ সমাধান থাকবে। লিখে নাও সবাই, এগুলা থেকে একটা প্রশ্ন থাকবে, অসংখ্য সাধারণ সমাধান থাকবে। ওকে, আর এইটাকে বলা হয় সামঞ্জস্য। এটা কি বলা হয়, কি বলো, সামঞ্জস্য। তো এই আইডিয়াটা কিভাবে আসলো আমি যদি আবার বলি, যদি একটা রেখার উপর আরেকটা রেখা সমাপতিত হয়, ঠিক আছে, উপর ডিরেক্ট পড়ে, সেটা বোঝার উপায় হচ্ছে তাদের এক্স এর সহগের অনুপাত, ওয়াই এর সহগের অনুপাত এবং ধ্রুবক পদ্মের অনুপাত সমান হবে। অর্থাৎ দুইটা রেখা একই রেখা নির্দেশ করবে, দুইটা রেখা কি করবে, একই রেখা নির্দেশ করবে। আর তাহলে কি ঘটবে, রেখা দ্বয়ের ক্ষেত্রে সমাপতিত হবে, অসংখ্য সাধারণ সমাধান থাকবে এবং সামঞ্জস্য হবে। এটা কিছু বলে সামঞ্জস্য। এবং এই আইডিয়াটাই আমাদের বইতে কিভাবে দিয়েছে, সবাই যদি একটু মনোযোগ দিয়ে দেখো। ওকে, এই যে সম্পর্কটা, 2 নম্বর সম্পর্কটা আমি আগে দেখিয়েছি, এই যে, হ্যাঁ, 2 চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ, দুইটি সরল সহ সমীকরণ, 2 চলক বিশিষ্ট, ওয়ার্ডটা মিস হয়েছে, যাক, এই যে এখানে সমীকরণটা a1/a2 b1/b2 = c1/c2 হলে রেখা দুইটি সমাপতিত সরল রেখা, প্রথম কথা, সামঞ্জস্য, অসংখ্য সাধারণ সমাধান আছে। আচ্ছা, এখানে অনেকে এই কথাটার মিনিং বুঝে না, যে অসংখ্য সাধারণ সমাধান আছে যে বলে, এটা আসলে কি বোঝায়, অসংখ্য সাধারণ সমাধান এই ব্যাপারটা আসলে কি বুঝায়। তো প্রথমত হচ্ছে সমাধান কি বুঝায় সেটা একটু আমার ক্লিয়ার হওয়া দরকার, কারণ সেটা আমাদের এখানে এই যে একটি মাত্র সাধারণ সমাধান আছে, এই কথাটা অলরেডি বইতে আছে। তো সমাধান বলতে কি বুঝায়, খুব সহজ কথা, আমরা জানি দুইটা সমীকরণ থেকে আমরা এক্স এবং ওয়াই এর যে মান পাই সেটাকে আমরা ওই সমীকরণের সমাধান বলি। তো এটা যদি গ্রাফের মাধ্যমে ব্যাখ্যা করা হয়, যে দুইটা রেখা, ওকে, কি বলতো, দুইটা রেখা তারা যেখানে যেখানে ছেদ করবে, দুইটা রেখা যদি যে বিন্দুতে ছেদ করবে, যেই ছেদ বিন্দুটা আমরা দুইটা রেখার ক্ষেত্রে পাই, ওকে, সেই ছেদ বিন্দুতে এক্স এর মান কত এবং ওয়াই এর মান কত, সেই ছেদ বিন্দুতে এক্স এর মান কত এবং ওয়াই এর মান কত, সেই মানটাকেই মূলত সমাধান হিসেবে বলা হয়। সেই মানটাই মূলত সমাধান, সেই মানটাই কি বলো, মূলত সমাধান। কমন বিন্দুটা, সহজ কথা, দুইটা রেখার কমন বিন্দুকে বলা হবে সমাধান। দুইটা রেখার কি বলতো, ধরো এটা একটা রেখা, এটা আরেকটা রেখা, এই দুইটা রেখার যে কমন বিন্দু, সেই কমন বিন্দুকে বলা হবে সমাধান। আচ্ছা, এখন যদি একটা রেখার উপর আরেকটা রেখা সমাপতিত হয়, একটা রেখার উপর যদি আরেকটা রেখা সমাপতিত হয়, তাহলে এখানে তো কমন বিন্দু কি হাজার হাজার কমন বিন্দু থাকবে, লাখ লাখ কোটি কোটি কমন বিন্দু থাকবে, তাই না, প্রতি পয়েন্ট ধরে ধরে তুমি কমন বিন্দু দিতে পারবা। তো এই জন্যে এখানে বলা হয়েছে অসংখ্য সাধারণ সমাধান আছে। কেন, কারণ দুইটা রেখা যখন সমাপতিত হয় তখন সেটাকে বলা হয় যে একই রেখা নির্দেশ করে, তখন ওই দুইটা রেখা কি নির্দেশ করে, একই রেখা নির্দেশ করে। একটার উপর যদি আরেকটা পড়ে, কোনো যদি আলাদা অস্তিত্ব না থাকে, সেটাকেই তো একই রেখা বলে। তো একই রেখা যখন নির্দেশ করবে সেটাকে আমরা সামঞ্জস্য বলতেছি, সেখানেই অসংখ্য সাধারণ সমাধান আছে সেটা বলা হচ্ছে। তাহলে আমাদের ফার্স্ট কনসেপ্টটা ক্লিয়ার, যে আসলে আমরা এখানে সামঞ্জস্য বা যে a1 = a2 = b1/b2 = c1/c2 হলে কি হবে, এই আইডিয়াটা আমরা ক্লিয়ার করলাম। আচ্ছা, এখন বাকি দুটো আইডিয়া ক্লিয়ার করার জন্য আমরা আসি। যারা একটু লাইভে আছি একটু কমেন্ট করি তো, যারা একটু ক্লাসটা দেখতেছি, হ্যাঁ, একটু কমেন্ট করি তো, এই আইডিয়াটা কি মোটামুটি ক্লিয়ার হয়েছে? ওকে, আমাদের বইয়ের এই ছকটা কিন্তু যথেষ্ট কঠিন ছক, এটা সত্য, কারণ এই কনসেপ্টগুলো বোঝাটা লাগবে আর কি। হ্যাঁ, এখানে দেখো একটু, এই আইডিয়াটা কি সবার ক্লিয়ার হয়েছে? আচ্ছা, শোভন সিংহা বলতেছি, এক্সাম কি এমসিকিউ নাকি সিকিউ এর উপর হবে? এক্সাম অ্যাকচুয়ালি আমরা এমসিকিউ এবং শর্ট কোশ্চেন্স দুই রকমই থাকবে। হ্যাঁ, এমসিকিউ বেশি থাকবে, শর্ট কোশ্চেন্স কম থাকবে, ঠিক আছে। আর শর্ট কোশ্চেন্সটা পরীক্ষার মধ্যে খাতা যেটা থাকবে সেখানে অ্যান্সার করতে হবে, স্পেসিফিক জায়গা দেওয়া থাকবে, ঠিক আছে। আর ক্যালকুলেটর অ্যালাউ হবে পরীক্ষায়, ওকে, পরীক্ষায় ক্যালকুলেটর অ্যালাউ হবে। আচ্ছা, একটু কমেন্ট করি তো, এটা কি মোটামুটি বুঝে গেছে? যারা আগে আমার কাছে ক্লাস করছো অফলাইনে তারা তো এটা নিয়ে কোনো সমস্যা তাদের নাই। আচ্ছা, এমডি মকবুল আইডি থেকে বলছি, হ্যাঁ স্যার, ওকে। আচ্ছা, বাকিটা কি এটা মোটামুটি বুঝতে পারছো?
যারা আগে আমার কাছে ক্লাস করেছো তাদের এটা নিয়ে প্রবলেম থাকবে না, কারণ তারা অলরেডি অফলাইনে এটা খুবই ভালোভাবে ধরে ধরে বোঝানো হয়েছে এক্সাম্পল দিয়ে। আর অনলাইনের ক্ষেত্রে হচ্ছে এখন আজকে তো পড়াচ্ছি। ওকে, ডান। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তো চলো আমরা এরপরে কথায় আসি, এরপরে বাকি ব্যাখ্যাগুলো দেওয়ার চেষ্টা করি। দেখো আরেকটা স্লাইড নিলাম সেম ভাবে, শুনো সবাই। আমি এবার এক্সাম্পল 2 কে একটু মডিফাই করব। দেখো কি করবো বলতো, এক্সাম্পল 2 কে মডিফাই করব। হ্যাঁ, আমি স্লাইডগুলো দিয়ে দিব, যারা ক্লাসটা শেয়ার করবা তারা একটু আমাকে মানে আমাদের পেজে মেসেজ দিবে, তাদেরকে আলাদা আলাদা করে স্লাইডটা দিয়ে দিব। ক্লাস নোট, আজকে ক্লাস নোট। সো ক্লাসটা যারা শেয়ার দাও নাই তাতে শেয়ার দিয়ে ফেলো। ক্লাস যারা শেয়ার করে স্ক্রিনশট তুলবা, স্ক্রিনশট তুলে আমাদের মেসেঞ্জারে এই ম্যাথেটার্স পেজের মেসেজে হচ্ছে ফরওয়ার্ড করে মেসেজ দিয়ে দিলে তোমাকে এই ক্লাসের নোটটা প্রোভাইড করা হবে। হ্যাঁ, মেসেজের মাধ্যমে আমি দিয়ে দিব। তো যারা ক্লাসটা এখনো শেয়ার করো নাই, ক্লাসটা শেয়ার করে দাও। এটা হচ্ছে তোমাদের জন্য গিফটস। হ্যাঁ, আজকের ক্লাসের শেয়ার করার জন্য গিফটস। আচ্ছা, এক্সাম্পল 2 তে আমি একটু হালকা চেঞ্জ করে সমীকরণ নিব। অর্থাৎ কিরকম নিলাম, ধরো যে এখানে x মাইনাস ওয়াই নিছি, আমি এখানে দিলাম যে x মাইনাস 2y মাইনাস 6 ইকুয়াল টু 0 দিলাম। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে দেখি তো, এটার ক্ষেত্রে আমরা গ্রাফ আঁকতে চাই। তো তাহলে দেখো x ইকুয়াল টু লেখা যায় 2y প্লাস 6। ওকে, এবার ছক আঁকো। দেখো সবাই দেখো, সবাই x y, এখানে তো y স্বাধীন চলক, সো y এর মান যদি 0 নাও, x এর মান 6, কথা ঠিক আছে। y এর মান 1 নিলে y এর মান 1 নিলে x এর মান আসবে 2 আর 6 8। y এর মান 2 নিলে x এর মান আসবে 4 6 10। ঠিক আছে, তো জনগণ দেখো একটু আমরা এবার গ্রাফে আঁকার চেষ্টা করি। এখানে একটা বিন্দু হচ্ছে 6,0, আর একটা হচ্ছে 8,1, আর একটা হচ্ছে 10,2। তো 6,0 দেখো 1 2 3 4 5 6, 6,0 এই বিন্দুটাই ইন্ডিকেট করতেছে। 8,1 7 8 8,1 এটা হচ্ছে একটা বিন্দু, আর হচ্ছে 10,2 8 9 10 10,2 1 2। ওকে, দেখো এটা হচ্ছে ফার্স্ট এক্সাম্পলটা। আচ্ছা, এটা কিন্তু এখন এক্সাম্পল 3, এক্সাম্পল 2 না, এক্সাম্পল 3। কারণ আমি তো অলরেডি তোমাদেরকে এই যে দেখো স্লাইডটা দেখো, এক্সাম্পল 2টা এটা ছিল, এক্সাম্পল 1 এর সাথে কম্পেয়ার করে করে সব দেখাচ্ছি। এক্সাম্পল 3 এখন, এটা হচ্ছে 3। দেখো তো এখানে একটা ছেদবিন্দু পাওয়া গেছে, দুইটা গ্রাফই তুমি আঁকলা, দুইটার জন্য, এটার জন্য এবং এটার জন্য তুমি গ্রাফ আঁকলা। একটা ছেদবিন্দু স্পেসিফিক ভাবে পাওয়া গেছে। একটা ছেদবিন্দু কি বলতো, স্পেসিফিক ভাবে পাওয়া গেছে। ওকে, তো এই যে একটা ছেদবিন্দু স্পেসিফিক ভাবে পাওয়া গেছে, সেটা কোন ক্ষেত্রে হয়েছে দেখো তো। এখানে x এর সহগ 1, এটা কন্ডিশনে চলো আমরা দেখি x এর সহগ, y এর সহগ এবং বাকি অনুপাতগুলা কেমন কি হচ্ছে। দেখো এখানে x এর সহগ হচ্ছে 1, এখানে x এর সহগ 1। আচ্ছা, আর এখানে y এর সহগ হচ্ছে -1, এখানে y এর সহগ হচ্ছে -2। সমান হয়েছে? হয় নাই। যদি প্রথম দিকে সমান না হয়, তাহলে ধ্রুবক পদের দিকে আর তাকানোর দরকার নাই। তার মানে যদি এখানে কি একটা সমাধান পাইছি, তাই না, তাহলে সিদ্ধান্ত 2, সিদ্ধান্ত 2 কি হবে, এত সরল রেখায় a1 ডাজ নট ইকুয়াল টু a1/a2। হ্যাঁ দেখো, ওকে, ডাজ নট ইকুয়াল টু b1/b2 হলে, ঠিক আছে, a1/a2, ওকে দাঁড়াও দুঃখিত, ওকে, হ্যাঁ, ডাজ নট ইকুয়াল টু b1/b2 হলে রেখাদ্বয় এক সমাপতিত হবে না। দেখো সম্পর্কে আসি, কি কি সম্পর্ক আছে দেখো, আমরা কি কি দেখতেছি দেখো। এক, রেখাদ্বয় ছেদ করবে কয়টা বিন্দুতে, ছেদ করবে, ছেদ করবে। যদি ছেদ বিন্দু থাকে তাহলে সেটাকে সমঞ্জস বলা হয়, সমঞ্জস। আর 3 নম্বর, এই রেখা দুটা কি সমান্তরাল? না, অসমান্তরাল। ওকে, চলো আমরা একটু সম্পর্কতে আসি। দেখো তো, এই যে এখানে দুইটি পরস্পরচ্ছেদী সরলরেখা ছেদ করবে, মানে দুইটি পরস্পরচ্ছেদী, আর একটি মাত্র সাধারণ সমাধান আছে। এখানে অসমান্তরাল ওয়ার্ডটা দেয় নাই, একটি মাত্র সাধারণ সমাধান আছে, এটা এখানে লিখে দিই। দেখো সবাই আমার সাথে নোট করে ফেলার চেষ্টা করি। ও একটি মাত্র
সাধারণ সমাধান আছে। ঠিক আছে, ছেদ করবে সমঞ্জস, একটি মাত্র সাধারণ সমাধান আছে। এই হচ্ছে এই কনসেপ্টে ব্যাখ্যা। ঠিক আছে, দুটি সরল সহসমীকরণের সমাধানযোগ্যতা, সেখানে সিদ্ধান্ত 2 আমরা পাইলাম। a1/a2 ডাজ নট ইকুয়াল টু b1/b2 হলে রেখাদ্বয় পরস্পরকে ছেদ করবে, দেখতেছো তোমরা ছেদ করছে, সমঞ্জস, আর একটি মাত্র সাধারণ সমাধান আছে। তো এটাই কিন্তু আমাদের বইতে স্পষ্টভাবে বলা, a1/a2 ইকুয়াল টু ডাজ নট ইকুয়াল টু b1/b2 হলে, তাই না, পরস্পরচ্ছেদী সরলরেখা হবে, সমঞ্জস এবং একটি মাত্র সাধারণ সমাধান থাকবে। এখন এটা কেন হয়, কিভাবে হয়, সেটা তো তুমি মুখস্থ করতে, এখন তো তোমার মুখস্থ করা লাগতেছে না, এখন তো তুমি নিজে থেকেই বুঝতে পারতেছো, নিজে থেকেই পারবা, এরকম না ব্যাপারটা। আচ্ছা, আর 3 নম্বর কেস, a1/a2 ইকুয়াল টু b1/b2 হলে, এক্ষেত্রে 3 নম্বর কেসের ব্যাখ্যাটা আমি এখানে শর্টলি এখানে দিয়ে দিই, এটা ডিটেলড বেসিক বুঝাচ্ছি না। ওকে, এটা তোমরা যারা অফলাইনে আমার কাছে পড়ছো বা অনলাইনে আমার কাছে পড়ো তাদের ক্ষেত্রে বলা হয়েছে, আর যারা পড়ো না সমস্যা নেই, যেখানে পড়ো এটা বুঝে নিও তার থেকে। তো এক্ষেত্রে আমি বুঝিয়ে দিই জাস্ট শর্টলি যে এক্ষেত্রে দুইটা সমান্তরাল রেখা হয়। এক্ষেত্রে কি হয়, দুইটা সমান্তরাল রেখা হয়, আর দুইটা সমান্তরাল রেখা কখনো সসীম দূরত্বে ছেদ করে না। তাদেরকে কল্পনা করা যারা অসীম দূরত্বে ছেদ করতে পারে, অসীমে গিয়ে, কিন্তু সসীমে কখনো দুইটা সমান্তরাল রেখা ছেদ করে না। তো সেক্ষেত্রে সমান্তরাল হওয়ার বোঝার উপায় হচ্ছে এক্স এর সহগের অনুপাত এবং ওয়াই এর সহগের অনুপাত সমান হবে, কিন্তু ধ্রুবকগুলা আলাদা হবে। বাধ্যতামূলক মনে রাখতে হবে, ধ্রুবকগুলো আলাদা হবে। তো এই যে ধ্রুবকগুলো আলাদা, এই জন্য c1/c2 মিলে নেই। তো এই ক্ষেত্রে সম্পর্ক কি পাইলাম, সম্পর্ক হচ্ছে দুটি অসমাপতিত সরল রেখা কিন্তু পরস্পর সমান্তরাল। এরকম অসমাপতিত মানে একটার উপর একটা পড়ে নাই, ছেদও করে নাই, এই জন্য এটা হচ্ছে ছেদ করে নাই বলে অসমঞ্জস। আর হচ্ছে এটা কোনো সাধারণ সমাধান নেই, এর কোনো কি নেই, সাধারণ সমাধান নেই। এই হচ্ছে আমাদের বইয়ের 113 নম্বর পৃষ্ঠার ছকের ব্যাখ্যা। তো লাস্টেরটাই হচ্ছে আমরা এখানে বললাম। ওকে, আমরা এখানে মোটামুটি আলোচনা করলাম, জিনিসগুলো শর্টলি ব্যাখ্যা দিলাম। এখন আমরা তাহলে ওকে, যারা ক্লাসটা শেয়ার করে দিছো ভালো, যারা করো নাই লাইভটা শেয়ার দিয়ে স্ক্রিনশট তুলবা, অবশ্যই মানে প্রাইভেসি পাবলিক দিয়ে তুলবা, অনলি মি দিয়ে শেয়ার দিলে কিন্তু তুমি কিন্তু নোট পাবা না। আচ্ছা, আর একটু বন্ধু বান্ধবদেরকে একটা করে মেনশন দিতে পারো। আমরা এই স্লাইডটা যারা লাইভটা শেয়ার করে দিবা, তারা এটা স্ক্রিনশট ম্যাথেটার্স পেজে হচ্ছে মেসেজ দিবা, ওইটা স্ক্রিনশটটা তুলে, তাহলে ওরা চেক করে তোমার মেসেজটা, এটা চেক করে তারপর যদি শেয়ার ভিডিওটা দেখে, তাহলে হচ্ছে তোমাকে মেসেঞ্জারে রিপ্লাইতে এই স্লাইডের লিঙ্কটা দিয়ে দিবে। ওকে, তো নোটটা তুমি তাহলে পেয়ে যাবা ক্লাস শেষে। ঠিক আছে, আচ্ছা, ওকে, ডান। এবার আসি আমরা তাহলে এখানে, তাহলে এটার প্রয়োগগুলা কোথায় দেখো, চলো এটার প্রয়োগগুলোতে একটু আসি। দেখো, আসো 1 নম্বর এই কোয়েশ্চেন, যেভাবে তুমি অলিম্পিয়াডে প্রশ্ন পাবা। দেখো, এখন তোমাদেরকে আমার বুঝাইতে সুবিধা হবে, এবং এটা নিয়ে কিন্তু বইতেও বেশ ভালো আলোচনা করছে। ওকে, এটা সরলরেখাদ্বয় পরস্পরচ্ছেদী সমঞ্জস সমাধান একটি। দেখি অ্যান্সার দাও তো, একের অ্যান্সার কি কি হবে। একের অ্যান্সার কি কি হবে দেখি, দাও তো, কে কে বলতে পারো। দেখি দাও, কে কে বলতে পারো, দাও দেখি পারো কিনা, অ্যান্সার পারো কিনা দেখি। পারো কিনা দেখি দেখি। ওকে, পারা যাচ্ছে। আচ্ছা, প্যারা নাই, আমি আবার ব্যাখ্যা দিই। দেখো, যারা আটকে গেছো, এখানে এক্স এর সহগ হচ্ছে 2, নিচে হচ্ছে 3, ওয়াই এর সহগ হচ্ছে -4/5, আর ধ্রুবক হচ্ছে 2/-1। আচ্ছা, ধ্রুবক এখানে দেখো এই দুইটার অনুপাত সমান হয় নাই, সমান না হইলে পরেরটাতে আর যাওয়ার দরকার নাই। তার মানে সমান হয় নাই বলতে এই রেখাগুলো হচ্ছে এরকম, এটাভাবে মাথায় রাখবা। তাহলে এই পরস্পরচ্ছেদী কথা সত্য,
এটা ছেদবিন্দু থাকবে, তার মানে সমঞ্জস, আর সমাধান একটা মাত্র সমাধান থাকবে, এটা সত্য। তার মানে 1, 2, 3 হচ্ছে আনসার। বুঝছি। 2 নম্বর, এত এবং এত সরল রেখা দ্বয়। এখানে দেখো এক্স এর সহগ হচ্ছে 2, ওয়াই এর সহগ হচ্ছে 6 প্রথমে, তারপর হচ্ছে এক্স এর সহগ 6, আর হচ্ছে -5, 15, হচ্ছে 3/9, 2/6 কাটা গেলে 3, 3 5 15 কাটা গেল, 3 3 9। দেখো সমান হয়ে গেছে। এটা কি হচ্ছে বলতো, সবগুলো 1/3 বা তাহলে a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2। তো যদি তিনটাই সমান হয় তার মানে সমাপতিত, একটার উপর একটা পড়বে, তাহলে এটাকে বলে সমাপতিত। হ্যাঁ, আর এটা অসমঞ্জস না, সমঞ্জস, কোনো সমাধান নেই, এই কথা সত্য না। এটাতে তাহলে অপশন কারেকশন হবে, শুধুমাত্র 1 হবে কারেক্ট অ্যান্সার। সমাপতিত, এটা হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আইডিয়াটা এতক্ষণ ধরে আলোচনা করলাম, সেই আইডিয়াটা আমরা এখন মোটামুটি অ্যাপ্লিকেশন দেখলাম। এখন আমরা বইয়ের প্রশ্নের দিকে যাই, যে বইতে এই প্রশ্নগুলো কিভাবে দিচ্ছে দেখো। আচ্ছা, আরেকটা প্রশ্ন 3 দেখো, এত এবং এত এর মান কত হলে হ্যাঁ রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হবে। এটা পরস্পর কি হবে, রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হবে। তো পরস্পর সমান্তরাল হওয়ার জন্য কি বলছিলাম, এক্স এর সহগের অনুপাত এবং ওয়াই এর সহগের অনুপাত সমান হইতে হবে, কিন্তু ধ্রুবক পদগুলো আলাদা হইতে হবে। তাহলে সমান্তরালের শর্ত, ঠিক আছে, এক্স এর সহগ হচ্ছে 1 বাই ওখানে এক্স এর সহগ হচ্ছে 2। প্রথম সমীকরণে এক্স এর সহগ 1, আর দ্বিতীয় সমীকরণে এক্স এর সহগ হচ্ছে 2। আর প্রথম সমীকরণে ওয়াই এর সহগ হচ্ছে -4, আর দ্বিতীয় সমীকরণে ওয়াই এর সহগ হচ্ছে -1। আচ্ছা, এ ওয়াই হবে, এখানে সমীকরণে এ ওয়াই হবে, টাইপিং ভুল গেছে। আচ্ছা, তাহলে ওয়াই এর সহগ হচ্ছে -1 -a, -a। তাহলে এই সমান্তরাল শর্তে ইকুয়াল হবে, মাইনাস মাইনাস কাটা গেল, a ইকুয়াল টু 8। ওকে, অপশন নাম্বার সি হচ্ছে অ্যান্সার, a ইকুয়াল টু 8। ঠিক আছে, বুঝছি সবাই? একটু বলো তো কমেন্টে। তাড়াতাড়ি। দ্রুত দ্রুত বলো, একটু জানাই কনসেপ্টটা ক্লিয়ার। আচ্ছা, লাবিবা বলতেছি, আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো। কোন কোয়েশ্চেনটা একটু বলো তো, দেখো কোনটা বুঝিয়ে দিব, আবার একটু বলো, সমস্যা নেই, আমি আবার বলতেছি। ওকে, আচ্ছা, এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে মানে এটার ক্ষেত্রে আমি আবারও বলি, এটা এখানে সম্পর্কটা মূলত এটাই বুঝতে হবে, যে যদি সমান্তরাল বলে a1/a2 ইকুয়াল টু b1/b2, যে সমান্তরাল, পরস্পর সমান্তরাল বলছে কখন, a1/a2 ইকুয়াল টু b1/b2। তো এটা বইতে অলরেডি মেনশন করা, আর সেটাই বললাম যে পরস্পর সমান্তরাল হওয়ার জন্য a1/a2 ইকুয়াল টু b1/b2 এটা হওয়া লাগবে। a1 এবং a2 হচ্ছে এক্স এর সহগ, তাদের অনুপাত। b1/b2 হচ্ছে ওয়াই এর সহগ, এর অনুপাত। তো এখানে দিলে আমরা এক্স এর সহগের অনুপাত 1/2 আর ওয়াই এর সহগের অনুপাত হচ্ছে -4/-a হইল। আর সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা a ইকুয়াল টু 8 পাইলাম। ঠিক আছে, হ্যাঁ, 3 নম্বরটা আমি অলরেডি বুঝিয়ে দিলাম। একটু বলো এখন লাবিবার, মোটামুটি কি বুঝতে পারছো, ধরতে পারছো যে আসলে কেন এই শর্তটা হয়েছে? বলো একটু, তুমি কমেন্টে রিপ্লাই দিলে আমি তারপর নেক্সট যাব, বলো। ওকে, এই শর্তটা কি বুঝতে পারছো? এখন কি ক্লিয়ার হয়েছে যে সমান্তরাল কোয়েশ্চেনে বলছে পরস্পর সমান্তরাল হওয়ার জন্য আমাদের
এক্স এর সহগের অনুপাত এবং ওয়াই এর সহগের অনুপাত সমান এটা। হ্যাঁ জি স্যার বুঝছি, ওকে থ্যাংক ইউ। তোমরা একটা প্রশ্ন করার পর বাবু যদি বলো যে বুঝাই দেন, আবার যদি বুঝে না দিয়ে, এটা তো আমার কাছে ভালো লাগে না, তাই না? ওকে যাক, এখন আমাদের এইটার সাথে বইয়ের কনসেপ্টে আসি। দেখো লক্ষ্য করো, বইয়ের জোড়ায় কাজের অঙ্ক এটা দেখাই দিচ্ছি একই সাথে। হ্যাঁ, আমরা কিন্তু অফলাইন ব্যাচে যখন আমি পড়াই, আমি কিন্তু আরেকটু ডিটেলসে পড়াই, আরেকটু ধীরে ধীরে পড়াই, কারণ সেখানে তো এই একটা অধ্যায় 1 মাস ধরে পড়ানো হয়। একটা অধ্যায় 1 মাস। আমাদের ব্যাচের প্ল্যানিং হচ্ছে এরকম, তোমাদের বইতে 9টা অধ্যায় আছে, তো 9 বইতে 9টা অধ্যায়ের মধ্যে 9টা অধ্যায় 9 মাসে পড়াবো, অর্থাৎ জানুয়ারি থেকে অক্টোবর, নভেম্বর দশম মাস, অক্টোবরের মধ্যে, সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে। তাহলে অক্টোবরের মধ্যে আমাদের হচ্ছে মোটামুটি ফুল বই শেষ হয়ে যাবে। আর অক্টোবরের হচ্ছে এখানে, আচ্ছা ভুল বলতেছি, হ্যাঁ 9টা চ্যাপ্টার 9 মাস, তার মানে আমার জানুয়ারি থেকে অক্টোবর 9 মাস হয়। অক্টোবরের মধ্যে আমার বই শেষ। নভেম্বর মাসে আমরা রিভিশন, মডেল টেস্ট এই প্রোগ্রামটা নিব, রিভিশন ক্লাস, মডেল টেস্ট দিয়ে দিয়ে এটা ঝালাই করে নিব। আর হচ্ছে তোমার হয়তো ডিসেম্বর মাসে তোমার হচ্ছে পরীক্ষা হবে, বার্ষিক পরীক্ষা, তো সেক্ষেত্রে ডিসেম্বরে পরীক্ষা দিয়ে তোমার প্রিপারেশন শেষ হয়ে গেল, বুঝছো? এভাবে আর কি 11তম মাস পর্যন্ত আমাদের হচ্ছে কাজ করা, ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা এরপরে আসি। এখানে দেখো 2x + 3y, দেখো নিচের 2 চলক বিশিষ্ট একটি করে সরল সমীকরণ দেওয়া হলো। প্রত্যেক শর্তের জন্য 2 চলক বিশিষ্ট একটি করে সরল সমীকরণ লেখো। খুব সিম্পল আইডিয়া। দেখো 2x + 3y = 7, এটা লেখার সিস্টেমটা শিখাচ্ছে, যতক্ষণ ধরে যা পড়াইলাম এবার তুমি নিজে নিজে লিখতে পারবে ইনশাআল্লাহ। আমি ব্যাখ্যাটা বলে দিই। যদি একটা মাত্র সমাধান থাকতে চায় তাহলে অবশ্যই এক্স আর ওয়াই এর সহগ আলাদা হইতে হয়। তার মানে তুমি এখানে এক্স এর সহগ 2 আর ওয়াই এর সহগ 3 দেওয়া, তুমি যদি এক্স এর সহগ 1 রাখো আর ওয়াই এর সহগ 2 দাও, আর ডান পাশ নিয়ে কোনো সমস্যা নেই, 7, 8, 9, 10, 11, 12 যা ইচ্ছা তাই দাও, এক্স এর সহগ আর ওয়াই এর সহগ শুধু পরিবর্তন করে লিখলেই একটা মাত্র সমাধান থাকবে। একটা মাত্র সমাধান থাকবে মানে এরকম একটা ছেদবিন্দু আসবে। তার মানে এটার যদি একটা মাত্র সমাধান চাও তাহলে কি হবে, ওয়াই এর সহগ 1 আর এক্স এর সহগ -4, জাস্ট একটু চেঞ্জ করে লেখো যে ওয়াই এর সহগ 2 দিলা, হ্যাঁ 2y, আর এক্স এর সহগ ধরো যে 3 দিলা বা +3x দিলা, ওকে, আর ইকুয়াল টু হচ্ছে ধরো যে 2 দিলা, 2, 3, 4 ধ্রুবক পদ যা দাও, এত টেনশন নাই। তো এই ক্ষেত্রেও কি হবে বলতো, আমাদের একটা মাত্র সমাধান থাকবে। আচ্ছা, বা নিচেটা দেখো, এক্স এর সহগ -2 আর ওয়াই এর সহগ হচ্ছে 5, এটার ক্ষেত্রে কি করা যায়, সেম কাহিনী, এক্স এর সহগ -2 কে ধরো যে +2 বানাই দাও, আর ওয়াই এর সহগ 5 কে ধরো যে 6 বানাই দাও, ওকে, ইকুয়াল টু 8, শেষ। আর এটা তোমরা বাসায় ট্রাই করো, সেম কাহিনী। আচ্ছা, মানে একটা মাত্র সমাধান থাকবে, এটা বোঝার জন্য সমীকরণ কিভাবে লিখবো, জাস্ট একটু এক্স আর ওয়াই এর সহগের কি করতে হবে, ইন্টারচেঞ্জ করে ফেলতে হবে, মানে চেঞ্জ করে দিতে হবে, তাইলেই শেষ। ওকে, বা যে কোনো একটা চেঞ্জ করলে, শুধু এক্স এর সহগ পাল্টে দিলেও হয় কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু প্রথম কেস। আচ্ছা, 2 নম্বর হচ্ছে অসংখ্য সমাধান থাকবে। অসংখ্য সমাধান মানে সমাপতিত, একটার উপর আরেকটা, তো তখন কিন্তু হচ্ছে অনুপাত সমান হওয়া লাগবে সবগুলার। আর সবগুলোর অনুপাত সমান হওয়ার জন্য কৌশল খুব সহজ, জাস্ট যে কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করে লিখলেই হবে। অর্থাৎ তুমি প্রথম সমীকরণকে ধরো 2 দ্বারা গুণ করে লিখলা, ওকে, আমি ধরো কালার চেঞ্জ করে দিয়ে লিখি, ধরো 4x + 6y = 14, দ্যাটস গুড, সমাপতিত হবে। পরটা ধরো 3 দ্বারা গুণ করে লিখলা, যে 3y - 12x = 6, ডান। এরপরটা ধরো 4 দ্বারা গুণ করে লেখো, -8x প্লাস পাচ্ছে 20y = 4 × 8 = 32। এটা তুমি বাসায় ট্রাই করলা, ডান, বুঝছি? হ্যাঁ। আর কোনো সমাধান নেই, কোনো সমাধান নেই কখন, যখন এক্স এর সহগ আর ওয়াই এর সহগ মানে সমান্তরাল হয়ে যায়। অসংখ্য সমাধান সম্ভব কখন, এই যে একটার উপর একটা। আচ্ছা, আর কোনো সমাধান নেই সেটা মানে কি, এরকম সমান্তরাল হয়ে যাবে, রেখা দুইটা পরস্পর কি হয়ে যাবে, রেখা দুইটা পরস্পর সমান্তরাল হয়ে যাবে। তার মানে তখন এক্স এর সহগ আর ওয়াই এর সহগের অনুপাত সেম হবে, ধ্রুবক পদ আলাদা হবে। ধ্রুবক পদ কি হবে, আলাদা হবে। তার মানে 2x + 3y, ওকে, ধ্রুবক পদ 7 এর জায়গায় 8 দিয়ে দাও, আচ্ছা, বা y - 4x, 2 এর জায়গায় 1 দিয়ে দাও, ওকে হয়। বা হচ্ছে -2x + 5y, 8 এর জায়গায় 9 দিয়ে দাও, শেষ। কত সহজ জিনিস, চিন্তা করো, কত সহজ জিনিস। এগুলো আসলে মানে বুঝতে পারলে তো আসলে ভালো লাগবে, আর বুঝতে না পারলে ভাই বহুত কঠিন। হ্যাঁ, এই হইলো এই জোড়ায় কাজের আইডিয়া, যেখানে আমি আর তুমি জোড়া মিলে করে ফেললাম আর কি। আচ্ছা, হ্যাঁ, জোড়ায় কাজ দুজন ভাবে হইলো। এখন আমাকে বলো তো, যারা একটু লাইভে একটু মনোযোগ দিয়ে করতেছি,
হ্যাঁ, অলিম্পিয়াডের জন্য হোক বা শিখার জন্য হোক বা যারা পরবর্তীতেও করবে, এই চারটা কি এখন যে লিখলাম এটা কি মোটামুটি মাথায় ঢুকছে? একটু আমাকে হ্যাঁ কমেন্ট বক্সে জানাও। ওকে, একটু মাথায় ঢুকছে, এই আইডিয়াটা একটু বলি। আচ্ছা, জুথি বলতেছি জি স্যার, ওকে থ্যাংক ইউ। বাকিরা একটু বলি। হ্যাঁ, ক্লাস নোটটা যারা চাই আমার এই লেখা আমার নোটটা তোমাকে আমার পাঠাবো, তার জন্য লাইভ ক্লাসটা শেয়ার দিই, স্ক্রিনশট তোলো আর সেটা আমাদের ম্যাথডার্সের পেজে মেসেজ করে দাও, ঠিক আছে? তাইলে ক্লাস শেষে পেয়ে যাবো। শেষ। দেখো কোনো সমস্যা আছে কিনা দেখো। ওকে, ডান। হ্যাঁ, শাওন বলতেছি আমি আরেকবার বোঝানোর জন্য। হ্যাঁ ওকে, তো এখানে আমি শাওনের জন্য আবার একটু শর্টলি বলি। যদি একটা মাত্র সমাধান থাকতে চায় তাহলে যেটা হবে যে শুধু এক্স আর ওয়াই এর সহগ পরিবর্তন করলেই হবে, তাইলে কাজ শেষ। যদি অসংখ্য সমাধান থাকতে চাই তাহলে মূল সমীকরণকে যে কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করে নিবা, নোট করে মুখস্থ করে ফেলবা যদি কম মনে থাকে। আর যদি কোনো সমাধান না থাকতে চায় তাহলে শুধু ধ্রুবক পদ পাল্টে ফেললেই হবে, আর কিছু না, শুধু ধ্রুবক পদ পাল্টে ফেললে হবে। আচ্ছা, আর এটার সাথে বইতে মাথা খাটাতে এরকম কিছু কোয়েশ্চেন দিছে, এই 1 2 3 4 এই কোয়েশ্চেন গুলো আমরা তো ক্লাসে আমি করাইছিলাম, যারা এখন অনলাইনে আছো হয় যেখানে প্রাইভেট পড়ছো সেখান থেকে সলভ করে নাও, আর নাইলে এই আমি যে বেসিক পড়াচ্ছি সেগুলো দিয়ে করতে পারা উচিত। তারপরে আটকায় গেলে প্রয়োজনে আমাকেও ইনবক্সে নক দিও, আমরা প্রয়োজনে এটা নিয়ে ভিডিও বানিয়ে দিব। আচ্ছা ওকে, তো টাইপ 2 তে আসি। দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণের সমাধান ও প্রয়োগ। এটার কন্ডিশনে আমাদের দুইটা সিস্টেমে, একটা হচ্ছে জ্যামিতিক পদ্ধতি যেটাকে আমরা লৈখিক পদ্ধতি বলি, গ্রাফিক্যাল মেথড, সেটার মাধ্যমে আমরা সমীকরণ সমাধান করতে পারি। সেক্ষেত্রে কি হয় যে গ্রাফ এঁকে যে ছেদবিন্দু থাকে সেই ছেদবিন্দুকে বলা হয় সমাধান। আর বীজগাণিতিক পদ্ধতি বা অ্যালজেব্রিক মেথড, সেখানে প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন এবং আর্গন, এই তিনটা ওয়েতে আমরা হচ্ছে সমাধান করতে পারি। ঠিক আছে, এই হচ্ছে এখানকার আইডিয়া, এটা একটু মনে রাখিও। তো এখানে আমরা একটু প্র্যাকটিস কোয়েশ্চেন্সে যাই। চলো, কোয়েশ্চেন্সটা কি লক্ষ্য করো সবাই। আসি, 2xy প্লাস ওয়াই ইকুয়াল টু 14 এবং x ইকুয়াল টু 3 হলে 2y প্লাস x ইকুয়াল টু কত? খুব সহজ প্রশ্ন। এখানে অলরেডি x ইকুয়াল টু 3 মানে x এর মানটা দিয়ে দিছে, তো y এর মানটা এখান থেকে বের করতে হবে। তাহলে এখন চলো এখানে যদি x এর মান 3 বসায় দিই, 2 ইন্টু 3 ইন্টু ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 14। তার মানে 3 দুগুণে 6, 6y প্লাস ওয়াই ইকুয়াল টু 14, 7y ইকুয়াল টু 14 বা y ইকুয়াল টু 14/7, তার মানে হয়ে যাচ্ছে 2। তাহলে y এর মান পাচ্ছে 2। তাহলে এখানে y এর মান যদি 2 বসায় দাও, যে 2 ইন্টু 2 প্লাস x এর মান হচ্ছে 3, 2 দুগুণে 4, 4 সাথে 3 যোগ করলে 7। অপশন নাম্বার সি হচ্ছে অ্যান্সার। অপশন নাম্বার কি বলো? সি হচ্ছে অ্যান্সার। ওকে, ডান। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন দেখো। x/y/x ইকুয়াল টু 1/3। আমাকে একটু কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করিও, এরকম প্রশ্ন কিন্তু সমাধানের প্রশ্ন কিন্তু থাকবে। হ্যাঁ, y/x ইকুয়াল টু 1/3 এবং x প্লাস 2y ইকুয়াল টু 10 হলে x ইকুয়াল টু কত? খুব সহজ আইডিয়া, ব্যাখ্যা দিই। যেখানে তাহলে 3y, দেখো প্রথম সমীকরণ থেকে ওকে বা দিয়ে লিখতে পারো x ইকুয়াল টু 3y।
তাই না, কোনাখানি গুণ করলে এক্স ইকুয়াল টু 3y। আর এখানে এক্স এর মান 3y বসায় দাও, এক্স এর মান যদি 3y বসায় দাও, আমি কালার চেঞ্জ করে দিয়ে লিখি, 3y প্লাস 2y ইকুয়াল টু হচ্ছে 10, তার মানে 5y ইকুয়াল টু 10 বা y ইকুয়াল টু 2। আর y ইকুয়াল টু যদি 2 হয়, x ইকুয়াল টু 3 ইন্টু 2 3y, তার মানে 6। অ্যান্সার হচ্ছে 6, যে কিছু মান x এর মান, x ইকুয়াল টু কত, x এর মান হচ্ছে 6। ডান, বুঝছি। আচ্ছা, খুব সুন্দর করে কিন্তু সলভ হয়ে গেল। ওকে, একটু মানে ফার্স্ট মনে হচ্ছে পড়া, কারণ আমাদেরকে এই যে 1 মাসের চ্যাপ্টার একটা ক্লাসের মধ্যে আলোচনা করা লাগতেছে, তো একটু আসলে প্রেশার হবে স্বাভাবিক। চলো আমরা এরপরে আসি 6 নম্বর প্রশ্ন। এক্স মাইনাস ওয়াই আর কমা 3, আর এখানে হচ্ছে 0 আর হচ্ছে এক্স প্লাস 2y। এখানে যে শর্ত এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, ক্রমজোড়ের শর্ত, প্রথমটা সমান প্রথমটা আছে, যে এখান থেকে আবার তুমি লিখতে পারবা x ইকুয়াল টু ওয়াই, আর দ্বিতীয়টা ইকুয়াল টু দ্বিতীয়টা, এবং x প্লাস 2y ইকুয়াল টু 3। x ইকুয়াল টু যদি y বসাই, y প্লাস 2y ইকুয়াল টু 3। ঠিক আছে, আমি হালকা কালার চেঞ্জ করে দিই, বা 3y ইকুয়াল টু 3, 3 কাটা গেল, বা y ইকুয়াল টু 1। তো y ইকুয়াল টু যদি 1 হয়, এখানে y মান 1 বসাইলে x ইকুয়াল টু কত হবে, 1 হবে। তাহলে অ্যান্সার হচ্ছে 1,1। অ্যান্সার হচ্ছে কি 1,1। ডান। আর 7 নম্বর প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানকার, x প্লাস ওয়াই ইকুয়াল টু 6 হলে এক্স ওয়াই এর বৃহত্তম মান কত? তো খুব সুন্দর প্রশ্ন এটা, মনে রাখো 7 নম্বর প্রশ্ন সলভের জন্য যেটা করবো আমরা, দেখো সবাই কোয়েশ্চেন নাম্বার 7, x প্লাস ওয়াই ইকুয়াল টু 6। দেখো x এর মান তুমি যদি 3 ধরো আর y এর মান তুমি যদি 3 ধরো, তাহলে তাদের গুণফল, যোগফল তো 6 হয়, গুণফল হয় কত, 9। আচ্ছা, x এর মান তুমি যদি 2 ধরো আর y এর মান যদি তুমি 4 ধরো, তাহলে তাদের গুণফল হয় হচ্ছে 8। বা y এর মান যদি তুমি 2 ধরো আর x এর মান 4 ধরো, রিভার্স করে, সেক্ষেত্রেও কিন্তু 8 আসে। আচ্ছা, আর x এর মান তুমি যদি 1 ধরো আর y এর মান যদি 5 ধরো, তাহলে তো 6 হয় যোগফল, আর গুণফল হয় 5। তার মানে যখন তুমি অর্ধেকে, যে 6 এর অর্ধেক হচ্ছে 3, অর্ধেক করে ধরতেছো, তখন কিন্তু মানটা বড় আসতেছে, তো তখন গুণফল 9 আসতেছে, সেটা হচ্ছে এখানকার সবচেয়ে বৃহত্তম মান। তো এখানে ওকে, এক্স ওয়াই এর বৃহত্তম মান কত, অ্যান্সার হচ্ছে 9। ওকে, মোটামুটি কি বুঝতে পারছি একটু বলতো? 4টা এমসিকিউ করলাম ধুমধাম করে। হ্যাঁ, 4টা এমসিকিউ একটু ধুমধাম তাড়াতাড়ি করে ফেললাম। আচ্ছা, এই শোভন বলতেছে আমি কেবল ঢুকলাম, তো শোভন তুমি তাহলে প্রথম অংশটুকু দেখিও একটু ক্লাসে, তাইলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, পূর্ণিমা দেবনাথ বলতেছো 6, 6 কোনটা অ্যান্সার দিছো? 6, হ্যাঁ হয়তো। এটা একটু বলো তো, এটুকু কি বুঝতে পারছো? মকবুল, ওকে, বাকিটা একটু বলো তো। ওকে, ডি মকবুল আইডি থেকে বললো, বুঝছি। আচ্ছা, বাকিটা একটু দেখি, জানাই বাকিটা কি বুঝতে পারছি আইডিয়াটা? ক্লিয়ার? হ্যাঁ, কনসেপ্টটা। তাহলে এইরকম 2 চলক বিশিষ্ট সমীকরণ সমাধান থেকে কিন্তু প্রশ্ন থাকবে কলেজ, আমাদের এই যে স্কুল ম্যাথমেটিক্স অলিম্পিয়াডে প্রশ্ন অবশ্যই থাকবে। ঠিক আছে, এটা মনে রাখিও, এটা প্রশ্ন মিস করা যাবে না। পূর্ণিমা বলতেছি যে মুক্তা জান্নাত অনেকক্ষণ পর কমেন্ট করলো, ইয়েস স্যার। পূর্ণিমা জান্নাত, হ্যাঁ স্যার বুঝছি, ধন্যবাদ। তোমরা কালকে তোমাদের স্কুলে যাবো না? এই যে মকবুল, এই যে কজন এখানে কমেন্ট করতেছো, অনেকে আছো জুমে, কালকে একটু সবাইকে, ক্লাসমেট যারা যারা আছে, আমার রিকোয়েস্ট থাকবে সবাইকে আমাদের এই অলিম্পিয়াডের কথাটা জানানো। এবং এই ক্লাসটা, আজকে ক্লাস শেষ হওয়ার পর ক্লাসটা তোমাদের ফ্রেন্ডসদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে বা মেসেঞ্জার গ্রুপ থাকে স্কুলের ক্লাসমেটদের, হ্যাঁ, সেখানে টিচার থাকুক বা না থাকুক, সব টিচারই কম বেশি আমাকে চিনে। সো এই যেহেতু একটা অলিম্পিয়াড টার্গেটেড এই ক্লাস, সো তোমরা ক্লাসটা একটু তোমাদের গ্রুপগুলোতে শেয়ার করে দিবা। তাহলে কি হবে, তোমার বন্ধু বান্ধবরা এটা সম্পর্কে জানবে এবং একটা আলাদা এক্সাইটমেন্ট আসবে যে না, আমরা সবাই মিলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছি, আমি ভালো পারতেছি নাকি আমার বন্ধু ভালো পারতেছে, সেটা একটা প্রতিযোগিতা তোমার হচ্ছে মনোভাব যেমন আসলো, তোমার সেই
জিনিসটাও ভেরিফাই হয়ে গেল। ঠিক আছে, আর তোমার স্কুলে যারা ভালো ভালো স্টুডেন্ট তাদেরকে মূলত এই ক্লাসগুলা ইনফরমেশন ঠিকঠাক মতো দিবা, যাতে তারা এটা ক্লাসগুলো করতে পারে। ঠিক আছে, মানে আমার এটা অনুরোধ থাকলো তোমাদের সবার প্রতি, আমি আশা করি তোমরা আমার অনুরোধটা রাখবা। বুঝছি? হ্যাঁ, আচ্ছা, ওকে, আচ্ছা, রামিসা আইডি থেকে বলতেছি। ওকে, আচ্ছা, যে স্যার 7 নম্বরটা আবার একটু বলার জন্য। আচ্ছা, 7 নম্বরটা তোমার জন্য আরো একবার কেন 2-3 বার বলবো। চলো আমরা এটা নিয়ে আরো 1-2টা বেসিক কোয়েশ্চেন দেখি। হ্যাঁ, একটু মুছে ফেললাম বলতে আমার এটা স্লাইড সেভ করে মুছে হয়েছে। 7 নম্বরটা ব্যাখ্যা দেখো একটু। 7 নম্বরের ব্যাখ্যা। ওকে, এই যে স্লাইডটা আছে দেখছো, আরেকটা স্লাইড জাস্ট কপি করো। তো 7 নম্বরের মতো করে আরেকটা প্রশ্ন আমি একটু দেখি তোমরা পারো কিনা সবাই। ধরো কোয়েশ্চেন দিলাম x প্লাস ওয়াই ইকুয়াল টু 11 হলে এক্স ওয়াই এর বৃহত্তম মান কত? তাহলে কিভাবে করবো বলো? খুব সহজ। এক্স এর মান তুমি 11 যেহেতু বলছে, অর্ধেক কত? 5, 6, 11। এক্স এর মান 5 ধরো আর ওয়াই এর মান 6 ধরো। যোগফল 11 হয়, গুণফল কত হয়? 30। বা ওয়াই এর মান 5, এই যে, বা এক্স এর মান 6 ধরো, ওয়াই এর মান 5 ধরো, সেক্ষেত্রে গুণফল 30 হবে। আচ্ছা, এবার তুমি ধরো এক্স এর মান 4 আর ওয়াই এর মান হচ্ছে 7, তাহলে 7, 4, 11 হয়, তাদের গুণফল কিন্তু 28 হয়। কমে গেছে। এবং নিচে অন্য যত সংখ্যা ধরবা এরকম একটা ছোট একটা বড় যত সংখ্যা ধরবা, সেক্ষেত্রে কিন্তু গুণফল কমই হবে। তো যত বড় বড় সংখ্যা ধরবা তত কিন্তু গুণফল বাড়বে। সো তুমি ধরো পড়াশোনা করতেছো, তোমার বন্ধুরাও ভালো করে পড়াশোনা করতেছে, তাইলে তোমার পড়াশোনার গতিও বাড়বে, তাহলে তোমার পড়াশোনার প্রতি স্পিডটা বাড়বে, ওদেরকে দেখে কম্পিটিশন ফিল হবে, আরো বেশি পড়াশোনা হবে, আর তোমার নলেজটা আরো বেশি বাড়বে। সমানে মতো থাকলে তখন বৃহত্তর হচ্ছে। আর ধরো তুমি পড়াশোনা করতে, ধরো এখানে ধরো যে এক্স এর মান তুমি 2 নিলা আর ওয়াই এর মান নিলা 9, 9 2 কত? 11, যোগফল 11 হয়েছে, বাট গুণফল 18। কোথায় 30, কোথায় 18? মানে তুমি অনেক পড়াশোনা করতেছো, বাট তোমার চারপাশের বন্ধুরা পড়াশোনা করতেছে না। ওকে, তাইলে কি হলো? তুমি তাদের সাথে থেকে বা তাদেরকে দেখে অটোমেটিক তুমি আস্তে আস্তে ডিমোটিভেটেড হবা, তখন সম্মিলিতভাবে তোমার পড়াশোনার পারফরমেন্স কমে যাবে, যেটা গুণফলের মতো কমবে। এই জন্য মাথায় রাখতে হবে যে কি করতে হবে বলতো? অবশ্যই পারফরমেন্স, বন্ধু বান্ধবদের সাথে যারা একটু পড়াশোনা ভালো পায় তাদের সাথে খাতির রাখতে হবে, তাদের সাথে চলতে হবে, এবং ওকে, ভালো ভালো স্যারদের কাছে প্রাইভেট পড়তে হবে, তাহলে তুমি ভালো করবা। এটাই তো কথা, ভালো করা তার অন্য কোনো মূল মন্ত্র নাই, আছে বলো? নাই। ওকে, তো এই হইলো এখানকার ব্যাপার। তাহলে 5 × 6 = হচ্ছে 30, এটা আসলে এখানে। ঠিক আছে, এখন কি বুঝছি বলো? আচ্ছা, রামিসা, ওকে, হ্যাঁ, রামিসা বন্ধু বান্ধবদেরকে লাইভটা একটু শেয়ার দিও, জানাইও কালকে স্কুলে। ঠিক আছে, আচ্ছা, তো চলো আমরা এরপরে আসি। এক চলতি টাইপ 2 শেষ, টাইপ 3 এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের মূল। মূল মানে কিসের মান বুঝায়? এক্স এর মান বুঝায়, এক্স এর মান বুঝায়। মূল মানে কিসের মান বুঝায় বলো? এক্স এর মান বুঝায়। ঠিক আছে, আচ্ছা, তোমরা যারা ক্লাস করতেছো তোমরা কোন স্কুলের, একটু স্কুলের নামটা দাও তো, আমি আসলে একটু দেখতে চাই কোন কোন স্কুলের স্টুডেন্টস এখানে আসছো। ওকে, তোমরা যারা ক্লাস করতেছো একটু জানাও তো কে কোন স্কুলের। আচ্ছা, ওকে, আচ্ছা, বিজ্ঞান স্কুল, তেজগাঁও গার্লস, ওকে, বিএফ শাহিন, ওকে, ওকে, বিএফ শাহিন, রোহান, ওয়ালাইকুম আসসালাম, ওকে, তেজগাঁও গার্লস, আচ্ছা, গুড। তো অনেক কিছু করতেছি, কিন্তু তোমরা তো এখানে আমাদের ঘরের পাশের মানুষ, অনেক দূরের স্টুডেন্ট তো নাই। তিশা, তানহা, তাবাসসুম, তিশা, তেজগাঁও গার্লস, ওকে, গুড। জুথি, বিএফ শাহিন,
ওকে, এমডি রাফি বিজ্ঞান স্কুল, ওকে। এই তো ভালো হইলো, যাক তাহলে আর এখানে তার ভেজাল নাই, কাল দেখা করে যাবো কালকে, হ্যাঁ, কোচিংয়ে। আর যারা ধরো যে এখনো ম্যাথের ব্যাচে আমার কাছে করতেছো, গুড, ভালো। যারা করতেছো না, অনেকে আমার টাইম নিয়ে একটু অসুবিধা হয়। তো ফ্যাক্টস হচ্ছে আমার লাইফে, তোমরা তো অনেক প্রাইভেট পড়ো, আমি দেখি আসলে আমি খুব অবাক হই। তবে আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম, আমার স্কুল লাইফে 2টা প্রাইভেট শুধু পড়তাম, একটা হচ্ছে ম্যাথ আর একটা হচ্ছে ইংলিশ, হ্যাঁ। আর আমাদের সময় যদিও গ্রুপিয়াল সাবজেক্টগুলো ছিল, সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, এটা আমার প্রাইভেট পড়া হয়েছে আলাদা করে। আমাদের সঙ্গে আলাদা একটা ফিজিক্স বই ছিল খুব মোটা, কেমিস্ট্রি একটা বই ছিল, তো ওইটা প্রাইভেট পড়া লাগছে। কিন্তু তোমরা যেরকম অনেক অনেক সাবজেক্ট পড়ো, বাংলা, তারপর হচ্ছে ধর্ম, সমাজ, এগুলো তো আসলে স্কুল করবা, প্লাস হচ্ছে নিজে নিজে ভালো করে পড়বা। তো এগুলো সব সাবজেক্ট প্রাইভেট পড়লে তুমি তো আসলে মানে অসুস্থ হয়ে যাবে আস্তে আস্তে, হ্যাঁ। আমি তো দেখি আমাদের স্টুডেন্টসগুলো যারা আসে এখানকার স্কুলগুলোর, বিভিন্ন স্কুলের, ওদের আসলে চেহারার মধ্যে হাসি খুশি কোনো ভাব নাই। ওরা এত প্রেশারে থাকে প্রাইভেট নিয়ে, পরীক্ষা নিয়ে, হ্যাঁ, হাসি খুশি মোট শেষ। তো এগুলো তো আসলে অসুবিধা, তাই না? আচ্ছা, ওকে, রোহান বলতেছে, আচ্ছা রোহান একটু দূরে পাইছি, যাক ভালো লাগলো, হ্যাঁ। তামির মিল্লাত, হ্যাঁ, ইসলামিয়া মাদ্রাসা, গুড। আর পূর্ণিমা রাজধানী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, আচ্ছা এটা একটু গুড। আর রাজধানী আইডিয়াল স্কুলকে, ওইটা হচ্ছে যাত্রাবাড়ি সায়দাবাদের পাশে, ওইখানে ওই যে টিকাটুলির ওইদিকে, ওইটা ওইদিকে নাকি কোথায়? লাবিবা তো তেজগাঁও গার্লস বললাই, হ্যাঁ, ওকে, পাইলাম। আচ্ছা, ওকে, তো এখানের এই আইডিয়াটা তাহলে আবার ক্লিয়ার করি। এখানে আমাদের যে সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমাদের এক চলকের দ্বিঘাত সমীকরণ। এক চলক বিশিষ্ট, চলক কয়টা? একটা, এক্স, সেটা হচ্ছে এক্স। চলক কয়টা? একটা, সেটা হচ্ছে এখানে কে? এক্স। ওকে, তো এই এক্স এর যে সমীকরণের অ্যান্সারটা আসবে তোমরা সবাই জানো, তাহলে শিখে ফেলছো আশা করি। মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এটা হচ্ছে, হ্যাঁ, এক চলক বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণ। সেক্ষেত্রে এক্স হচ্ছে চলক, আর সেই চলকের মান আমরা বের করলাম। এক্স হচ্ছে চলক, সেই চলকের মান কি আমরা বের করলাম। এখন আসি, যদি কোশ্চেনটা এরকম হইতো ay স্কোয়ার প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, তখন বুঝো, তখন y ইকুয়াল টু হইতো সেম সূত্র, y এর সহগ, b হচ্ছে কি এখানে y এর সহগ, b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। আচ্ছা, এখন যদি কাহিনীটা আরেকটু ঘুরে যায়, যে এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস সি ইকুয়াল টু 0, এটার ক্ষেত্রে এক্স ইকুয়াল টু যদি তুমি বলো, তাহলে ওয়াই কে ধ্রুবক ধরতে হবে। তো এক্স এর ক্ষেত্রে এবার একটু মিলাও, মাইনাস বি ছিল এক্স এর সহগ, তো এখানে এক্স এর সহগ হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, মানে হচ্ছে ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 4a, এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে ওয়াই, আর সি ছিল ধ্রুবক পদ, এখানে সি দিছিলাম, ডিভাইড বাই 2 ইন্টু a, ওয়াই এক্স স্কোয়ারের সহগ ওয়াই। খেয়াল করছো? যখন এক্স বের করতেছি তখন তো বাকিগুলো অটো ধ্রুবক হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু অধিকাংশ স্টুডেন্টস পারবে না পরীক্ষা দিলে, তখন হুট করে আটকে যাবে। আর যদি এখানে ওয়াই বের করতে বলি, তখন এক্স কে ধ্রুবক ধরতে হবে অটো, আর সিও ধ্রুবক, তাই না? সমীকরণে ওয়াই হচ্ছে চলক ধরলাম, তো তাহলে এখানে মাইনাস বি হচ্ছে, তাহলে এখানে এই যে বি হচ্ছে ওয়াই এর সহগ, তাই না? বা ওই যে বি তো এক্স, এই যে এখানে ওয়াই কন্ডিশন এটা দিয়ে দেখায় ওয়াই এর সহগ, তো ওয়াই এর সহগ হচ্ছে এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, মানে এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 4a, এ হচ্ছে ওয়াই স্কোয়ার সহগ, ওয়াই স্কোয়ার সহগ হচ্ছে এক্স, আর সি হচ্ছে ধ্রুবক পদ, সি বসলো, ওকে, বাই 2 ইন্টু a, এই হচ্ছে ওয়াই স্কোয়ার সহগ এক্স। দ্যাটস গুড, এটাই তো। একটু মানে যে অ্যাভারেজলি পড়লে তো হবে না, যারা আমার কাছে পড়তেছে আমি চেষ্টা করি একদম মূল অংশটুকু বুঝাই দেওয়া,
কঠিন থেকে কঠিনতর জিনিসগুলো যাতে তুমি পারো, তাই না? তো সেটা না পারলে আসলে ভালো টিচারের কাছে পড়ি লাভ কি? তোমরা একটু বলো তো, এইটুকু কি বুঝছি? আবিবা সহ যারা জুমে লাইভে আসো, ফেসবুক লাইভে আছি, একটু বলো তো। এটুকু কি বুঝতে পারছো? আমাদের স্কুলের নবম শ্রেণীর অনলাইন ব্যাচও এখন থেকে থাকতেছে। তো অনলাইন ব্যাচের সুবিধা হচ্ছে জুমে ক্লাস হবে, সরাসরি আমাকে প্রশ্ন করতে পারবা, আমার সাথে কথা বলতে পারবা অফলাইনের মতোই। শুধু সুবিধা কি যে আশা লাগতেছে না, ফার্ম গেটেই যারা অফলাইনে পড়ে তাদের সাথে করতে পারবা। 3টে টাইমে অনলাইন করতে পারবা। তো এখন যারা ফার্ম গেটেড স্টুডেন্টস আছো আমার কাছে পড়ো, দ্যাটস গুড, আলহামদুলিল্লাহ। তারা তো অলরেডি বন্ধু বান্ধবদেরকে রিকমেন্ড করতেছই, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা পড়তেছো না, যারা শুনতেছো বন্ধু বান্ধব থেকে আমাদের অপিনিয়ন, আমাদের রিভিউগুলা, অপিনিয়নগুলা, তো অবশ্যই তাড়াতাড়ি করবা। যত দেরি করবা তত তোমার বেসিকে ঘাটতি থেকে যাবে। আমি যখন এই যে তোমরা যে চ্যাপ্টারগুলো শেষ করছো, প্রথম দিকে চ্যাপ্টার 1, 2, 3, 4 এগুলো যখন যাবো না, তখন বুঝবো যে আসলে কতটুকু বেসিকে তোমার সমস্যা। এখন তুমি অনেকে বলতে পারো যে এত এত বেসিকে কি দরকার, অঙ্ক পারলেই হয়েছে। এখনকার কারিকুলাম এরকম না। এখনকার কারিকুলামে অঙ্ক তুমি যদি মূল জিনিস না জানো, তুমি যদি অ্যাপ্লাই করতে না জানো, তুমি যদি জিনিসগুলো কীভাবে হচ্ছে সেগুলো না বুঝো, তোমাকে তো লিখতে দিবে। আগের মতো গদগদা মুখস্থ টাইপ না, এখন তোমাকে কনসেপ্ট অনুযায়ী তুমি বলো যে তুমি এবার লেখো, এবার করে দেখো, এরকম একটা নতুন করে রেডি করে দেখো ইনস্ট্যান্ট, একক মূল্যায়নে। তখন তুমি বলো ভাই আমি তো এগুলো আসলে মুখস্থ করে এসেছি, তারা আমাকে তো শুধু অনুশীলনী অঙ্ক করাইছে, তো তাইলে তো খেলা শেষ। তো এই জন্যে এই জায়গাগুলোতে আসলে চিন্তার বিষয় আছে, বুঝছো? ওকে, তো কোয়ালিটিফুল জায়গাগুলা মানে ভালোভাবে যদি তুমি না পড়তে পারো ভাই, তাইলে আসলে আটকে যাবে, এটা মনে রাখিও। আচ্ছা, ওকে, বুঝছি। ইয়েস স্যার, ইয়েস স্যার, ওকে, থ্যাংক ইউ। জনগণ, আমরা এটা তো শেষ করলাম, আমরা এবার পরের পার্টে আসি। চলো, তো এক চলক বিশিষ্ট সমীকরণের মূলের জন্য কোয়েশ্চেন নেই। ধরো যে 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 5 ইকুয়াল টু 0। এখান থেকে x ইকুয়াল টু কত? চলো, x এর সূত্র কি? x ইকুয়াল টু, এখানে আমরা যদি এভাবে যদি রিটেনে আসে তখন এভাবে করতে হয় যে এতকে, এত সমীকরণকে, এতকে না লিখে এত সমীকরণটিকে আমি গুছিয়ে করে দিই। এত সমীকরণটিকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে a ইকুয়াল টু 2, b ইকুয়াল টু -7, c ইকুয়াল টু 5। ওকে, রিটেনের জন্য আমি করে দিচ্ছি কারণ অনেকেই কনসেপ্ট হয়তো এখনো করো নাই। তারপর লিখলাম আমরা জানি এমসিকিউতে আসলে যত দ্রুত করতে পারো, আর এটা ক্যালকুলেটর দিয়ে করা যায়, আশা করি পারো, না পারলে জানাও, প্রয়োজনে ক্যালকুলেটরটাও দেখে দিব। -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a মাইনাস b, b হচ্ছে -7 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার 7 মাইনাস 4, a হচ্ছে 2, c হচ্ছে 5 বাই 2a। তাহলে এখানে 4 হয় 7 রুট ওভার 7 সাথে 49 মাইনাস 5 × 10 40। ওকে, তাই না? আচ্ছা, কালার চেঞ্জ করে লিখি, সমান 7 প্লাস মাইনাস রুট ওভার 9 বাই 4। এটা কিন্তু সূত্রের সাহায্যে করলাম আর কি। 7 প্লাস মাইনাস 3 বাই 4। তাহলে এখানে প্লাস নিলে এটা লাইন যেভাবে করতে হয়, এরপর দেখো যে প্লাস নিয়ে x ইকুয়াল টু 7 প্লাস 3 বাই 4, 7 × 10 বাই 4, 2 দিয়ে কাটলে 5 বাই 2, এন্ড মাইনাস নিয়ে
x ইকুয়াল টু 7 মাইনাস 3/4 4/4 সমান হচ্ছে 1 হচ্ছে দেখো এক চলকের দ্বিঘাত সমীকরণের যে মূলের কাহিনী সেগুলো সব আমরা এখানে সলভ করব। ঠিক আছে, এক চলকের দ্বিঘাত সমীকরণের মূলের কাহিনী আমরা সলভ করব। ডান। এবার চলো আমরা এরপরে আসি। ঠিক আছে, শেষ, কনসেপ্ট ক্লিয়ার? ওকে, দেখো এত সমীকরণটির মূলদ্বয় হবে 12 বা 13, এগুলো আমি স্লাইড দিয়ে দিব। ওকে, শূন্য জফলা হবে, জন্য জফলা হবে, এগুলো SW থাকবে। ওকে, স্লাইড দিয়ে দিব, SW থাকবে। আচ্ছা, নিশ্চয়ক। ওকে, তো চলো এবার নিশ্চয়কের আইডিয়াতে যাচ্ছি। তার আগে আমাকে একটু রিভিউ দাও ভাই। এই কনসেপ্টটা, এই অঙ্কটা বুঝছো কিনা সবাই একটু কমেন্ট করে জানাও। ওকে, অলিম্পিয়াড কবে হবে? আরে আচ্ছা, অলিম্পিয়াড নিয়ে পোস্ট আমার এই ম্যাথেরাস পেজেই দেওয়া, একটা আগের পেজগুলো পোস্ট চেক করো, ডেট সহ ডিটেলস সব দেওয়া আছে। এটাকে আমাকে জানাও এটা ক্লিয়ার কিনা। জানাই কনসেপ্ট ক্লিয়ার? জানাই কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আজকে ক্লাসের লাস্ট কনসেপ্টে চলে আসলাম। ক্লিয়ার? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তো নিশ্চয়ক, হ্যাঁ চলো হেডলাইন তো। নিশ্চয়কের কাজ কি? কাজ হচ্ছে মূলের প্রকৃতি নির্ণয় করা। মূলের প্রকৃতি নির্ণয় করা। এখন কথা হচ্ছে মূলের প্রকৃতি বলতে কি বোঝায়? তিনটা জিনিস। এক নম্বর, মূলদ্বয় বাস্তব কিনা। দুই নম্বর, মূলদ্বয় সমান কিনা। অ্যান্ড লাস্ট ওয়ান, মূলদ্বয় মূলত কিনা। এই তিনটা জিনিস মূলত মূলের প্রকৃতির মধ্যে বোঝানো হয়। এখন বাস্তব কিনা, সমান কিনা, আর হচ্ছে কি মূলত কিনা। তো কথা হচ্ছে বাস্তবের বিপরীত হচ্ছে অবাস্তব বা কাল্পনিক, সমানের বিপরীত হচ্ছে অসমান, এবং মূলদের বিপরীত হচ্ছে অমূলদ। তো আমরা একটু ব্যাখ্যায় আসি। দেখো এটার সম্পর্কগুলো দেখাই তোমাদেরকে। লক্ষ্য করো, আমাদের দ্বিঘাত বহুপদীর যে বা দ্বিঘাত সমীকরণ যেটা আছে এখানে, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, দ্বিঘাত সমীকরণ। এখানে x ইকুয়াল টু যে সূত্রটা, মূল মানে তো x এর মান, তাই না? মাইনাস b প্লাস মাইনাস √,
বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। ওকে, এ বি সি হচ্ছে মূলদ। আচ্ছা, তো সবাই একটু মনোযোগ দিয়ে শুনি। দেখো, লক্ষ্য করো সবাই, লাস্ট থেকেই শুরু করি। মূলদ মানে কি? অনেকে অনেক রকম কথা বলে, পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, তবে আমি সহজ করে বলি, মূলদ চিহ্নের উপায় হচ্ছে রুট থাকবে না। মূলদ চিহ্নের উপায় কি? মূলদ চিহ্নের উপায় হচ্ছে রুট থাকবে না। তো এখানে রুট যুক্ত অংশ হচ্ছে এইটুকু। তো এইটুকুর মধ্যে যদি রুট না থাকতে হয় তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac পূর্ণবর্গ হইতে হবে। কারণ পূর্ণবর্গ মানে কি 25। তো সেটা কি হয়ে গেল? রুট চলে গেল না? 25 মানে 5 স্কোয়ার কাটা গেল, বা রুট ওভার 9 মানে কি আসে? 3, কাটাকাটি যায় যায়। তো এই হইল পূর্ণবর্গের আইডিয়া। ঠিক আছে? সো এখন মূলদ মানে হচ্ছে রুট থাকবে না। রুট থাকবে না মানে এখানে রুট আছে কোথায়? এক্স এর মানে এই যে এখানে বি স্কোয়ার মাইনাস 4ac। তো মূলদের শর্ত হচ্ছে মূলদ কিনা, তো মূলদের শর্ত এবার কিনা 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 চলে গেল। ঠিক আছে, মূলদের শর্ত হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac পূর্ণবর্গ হবে। দেখো দেখো দেখো, বলো সব ঠিক আছে? বলো, বি স্কোয়ার মাইনাস 4ac পূর্ণবর্গ হবে, সব ঠিক আছে? বুঝি? বলো প্রথম শর্তটা, মূলদের শর্তটা কি সবাই বুঝছো? একটু বলো তো, ইয়েস অর নো বলো। বুঝি নাই বলো, নাকি বুঝছি বলো? আলমগীর রানা আইডি থেকে বলছি, অলিম্পিয়াড কবে হবে? অলিম্পিয়াড হচ্ছে অফলাইনে 10 জুন আর অনলাইনে 11 জুন, এনে জাস্ট সামনের সপ্তাহ। আর হচ্ছে মানে সামনের সপ্তাহে সোমবার আর মঙ্গলবার, আর বুধবার দিন ইনশাল্লাহ আমরা রেজাল্ট ঘোষণা করব। আর তোমাদের কি বলে জানো এটাকে, অনলাইনে যারা পরীক্ষা দিবে অলিম্পিয়াড তাদের কিন্তু হচ্ছে ফিল্টার হবে কিভাবে, যে পরীক্ষার পর যারা টপ করবে তাদের জন্য আলাদা করে ভাইভা সেশন হবে জুমে। তাকে আমি প্রশ্ন করবো, আমি নিব। তো কারণ অনলাইনে দুর্নীতি হয়, বুঝে নাই, সেই জন্য এটা করতে হবে। অনেকক্ষণ ধরে অনেক স্টুডেন্ট ক্লাস করছো, আমি খুব কৃতজ্ঞ, ভালো লাগলো ক্লাসটা নিয়ে। যদিও সকাল থেকে আছে ক্লাস নিচ্ছি, আসলে 8:30 থেকে পা অনেক ব্যথা করতেছে এই ঠান্ডায়। ঠান্ডা বলতে এসি চলতেছে তো ফ্লোরের মধ্যে, তখন দাঁড়িয়ে আছি। তো তারপরেও আমার খুব ইচ্ছা ছিল গুছিয়ে শেষ করা, আর একদম শেষে আসছি ক্লাসে। তো এটা একটা ভালো ব্যাপার আলহামদুলিল্লাহ। এখন 5টা চ্যাপ্টার হয়তো, এখন অন্তত 5টা ক্লাস নিলে 5টা চ্যাপ্টার দুর্দান্তভাবে শেষ করা যায়। তো আমি তো 3টা ক্লাসের রুটিন দিছি, রবি মঙ্গল বৃহস্পতি। আর হচ্ছে আমি চেষ্টা করব শুক্রবার একটা ক্লাস নেওয়ার জন্য, আর শনিবার একটা ক্লাস নেওয়ার জন্য, দেখি যদি পারি। তাহলে হচ্ছে তোমাদের 5টা ক্লাস হয়ে গেল 5টা চ্যাপ্টারের জন্য, ঠিক আছে? আর যদি এর মধ্যে 3টা ক্লাসে যদি কাভার করে দিতে পারি পড়িয়ে, তাহলে তো আরো ভালো। আচ্ছা, ওকে, তো চলো আমরা আসি। এরপর আসো সমান। মূলগুলি সমান হওয়ার শর্ত কি দেখো তো সবাই। দেখো আমি এটা এরপরে আসি। এই যে এক্স ইকুয়াল টু সমীকরণ তুমি লিখতেছ, এই সমীকরণে স্টুডেন্টস দেখো বি স্কোয়ার মাইনাস 4ac, এটার মান তুমি যদি 0 ধরো তাহলে কি হয় দেখিও, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস 0 রুট ওভার 0 মানে 0, তার মানে মাইনাস বি প্লাস 0/2a এটা একটা মান, আর মাইনাস বি মাইনাস 0/2a এটা আরেকটা মান, অর্থাৎ মাইনাস বি বাই 2a মাইনাস বি বাই 2। দেখছো চমৎকার। তার মানে সমান হওয়ার জন্য বি স্কোয়ার মাইনাস 4ac এটার মান 0 হইতে হবে। সমান হওয়ার জন্য বি স্কোয়ার মাইনাস 4ac এটার মান কি 0 হতে হবে। ঠিক আছে, ঠিক আছে। আর ডান, হ্যাঁ, কনসেপ্টটা ক্লিয়ার। আর বাস্তবের ক্ষেত্রে দেখো রুটের ভিতরে নেগেটিভ হইতে পারবে না। বাস্তবের শর্ত কি, রুটের ভিতরে নেগেটিভ হইতে পারবে না। এখন নেগেটিভ হইতে পারবে না, সেক্ষেত্রে রুট কই, এই যে এখানে বি স্কোয়ার মাইনাস 4ac নেগেটিভ হইতে পারবে না, মানে গ্রেটার দেন 0 হইতে হবে।
এই যে এখানে নিশ্চয়ক মূলের প্রকৃতি নির্ণয় কাজ, সেটা বের করতেছি বি স্কোয়ার মাইনাস 4ac এর মাধ্যমে। এই জন্য নিশ্চয়ক নির্ণয় করার সূত্রকে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। কারণ অনেক জায়গায় আমরা দেখি টিচাররা পড়ায় ডিরেক্টলি বি স্কোয়ার মাইনাস 4ac দিয়ে শুরু করে, তখন তো আসলে অনেকে বুঝতে পারে না, সব কষ্ট হয়। লজিকগুলো একটু মাথায় ঠিক রাখার চেষ্টা করতে হবে। হ্যাঁ, তো চলো তাহলে এখানে নিশ্চয়ক, ইংলিশে বলে ডিসক্রিমিনেন্ট, এটা নির্ণয় করার যে সূত্র, যে এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। কেন? ইংলিশে হচ্ছে ডিসক্রিমিনেন্ট, প্রথম শব্দটা ডি, তো এই জন্য ডি দ্বারা প্রকাশ করা হয়, ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac। এটা হচ্ছে নিশ্চয়কের সূত্র। ঠিক আছে, নিশ্চয়কের সূত্র বি স্কোয়ার মাইনাস 4ac। ওকে ওকে ওকে, তাহলে এখন চলো আমরা এক দুটা নিশ্চয়ক বের করি। এত এর নিশ্চয়ক কোনটি? তো বি স্কোয়ার মাইনাস 4ac, বলতো বি হচ্ছে এক্স এর সহগ, এক্স এর সহগ হচ্ছে 6 মাইনাস 4, এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, সেটা হচ্ছে -1, আর সি হচ্ছে ধ্রুবক পদ -8। তাহলে 6 6 36 মাইনাস হচ্ছে প্লাস, 4 8 32 সমান হচ্ছে 4 গ্রেটার দেন 0। তাহলে অ্যান্সার হচ্ছে 4। আর নিশ্চয়ক গ্রেটার দেন 0 আসছে মানে মূলের প্রকৃতি কি? বাস্তব, অসমান, তাই না? শূন্য হইলে না সমান হইতো। আর 4 মানে 2 স্কোয়ার পূর্ণবর্গ, তাহলে মূলদ। এই কোশ্চেনের ক্ষেত্রে এটা মূলের প্রকৃতি হচ্ছে এটা, এই সমীকরণের মূলের প্রকৃতি হচ্ছে এটা, বাস্তব হবে, অসমান হবে এবং মূলদ হবে। কারণ গ্রেটার দেন 0 জন্য বাস্তব, ইকুয়াল টু 0 হইলে সমান, আর ইকুয়াল টু 0 না হইলে অসমান। ওকে, আর পূর্ণবর্গ সংখ্যা হইলে মূলদ, মানে 4 2 স্কোয়ার পূর্ণবর্গ মূলদ শেষ। আচ্ছা, তো চলো এই কোশ্চেনটা দেখো, এটা দেখো, বি স্কোয়ার মাইনাস 4ac, বি হচ্ছে এক্স এর সহগ, এক্স এর সহগ আছে, এক্স সি তো না, এক্স এর সহগ থাকবে কিভাবে? তাহলে 0, যেটা নাই তার সহগ 0, যেটা নাই তার সহগ 0। 4 ইন্টু এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, আর সি হচ্ছে -1, মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস, তাহলে 4 গ্রেটার দেন 0। তাহলে এটাতে নিশ্চয়ক এটা তো 4, এবং একই কথাগুলো প্রযোজ্য। তোমরা মনে করিও না যে সবগুলা কোশ্চেনেরই কি নিশ্চয়ক তাহলে 4 হবে, না, এরকম একেবারেই না। দেখো এই কোশ্চেনে দেখো নিশ্চয়ক মাইনাস 4ac, এটারও 4 হয়। বি হচ্ছে এক্স এর সহগ, -2 স্কোয়ার, -4 ইন্টু এ হচ্ছে 3, আর সি হচ্ছে -1। এখানে 4 মাইনাস প্লাস, 3 4 12, 12 4 16 গ্রেটার দেন 0। তাহলে 16 গ্রেটার দেন 0, তার মানে এখানে নিশ্চয়ক কোনটি? 16। তাহলে এটা বাস্তব, অসমান, এই যে মূলদ। 16 জায়গায় যদি 17 হইতো তখন কিন্তু অমূলদ হয়ে যেত, 16 জায়গায় 17 হইলে অমূলদ হয়ে যেত। ঠিক আছে, আল্লাহু আকবার, আল্লাহর অশেষ রহমতে আমাদের আজকের ক্লাসে যা যা টার্গেট ছিল সব ফুলফিল করা হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে কষ্ট করে ক্লাসে থাকার জন্য। আমার জাস্ট ফাইনাল রিকোয়েস্টটাই একটু ভালো করে পড়বা, এবং আমাদের সাথে যারা যুক্ত নাই, আমি চাই তোমরা আমার সাথে যুক্ত হও, আমাদের অফলাইনে বা অনলাইনে আমার সাথে ক্লাস করো, কারণ আমার পড়াইতে ভালো লাগে, তো পড়ানোটাই আমার কাছে প্যাশন। তো সেক্ষেত্রে তোমরা যদি আমার ক্লাস বুঝো, পড়তে চাও, আমি তো অবশ্যই আনন্দিত হব, আমি খুশি হব। তোমার যত প্রবলেম আছে সেগুলো আমার কাছ থেকে ইনশাল্লাহ সলভ করে নিতে পারবে, যাতে তুমি ম্যাথে অনেক ভালো করতে পারো। আমি চাই তুমি ম্যাথে অনেক ভালো করো, অনেক মানে শাইন করতে পারো, তো অনেক দুর্দান্তভাবে ম্যাথ সলভ করতে পারো, এই ক্যাপাসিটি যেন তোমার মধ্যে ডেভেলপ করে। তার জন্য আমার পক্ষ থেকে ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা আমি তোমাদের জন্য করব। তো নেক্সট ক্লাস ইনশাল্লাহ মঙ্গলবার, আমি যদি সুস্থ থাকি, অন টাইমে তোমার সাথে দেখা হবে রাত 8টায়। তো সবাই সেই পর্যন্ত ভালো থাকো। আর কালকে অবশ্যই অবশ্যই স্কুলে তোমার বন্ধুদেরকে স্কুল ম্যাথমেটিক্স অলিম্পিয়াডের কথা জানাবা। সেখানে কিন্তু রেজিস্ট্রেশন ফর্মও আছে আমাদের অলিম্পিয়াডের ইভেন্ট লিঙ্কে, ডিসক্রিপশনে। এই রেজিস্ট্রেশন ফর্মটা অনলাইন থেকেই পূরণ করা যাবে। ওকে, আর অনলাইনেও পরীক্ষা দিতে পারবা, অফলাইনেও দিতে পারবা, সুযোগ কিন্তু আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।